বের হয়ে যাও আমার ঘর থেকে। তোমার মতো ঘরের মেয়ের এমন ঘরের আসলেই যোগ্য না। এমন চাকচিক্য তোমার জন্য না। ঘরটা তোমার একার, আমার না। আমি তো গড়ে তুলেছি, তাই না? মুখ বেঁকিয়ে বললাম, উদ্ধার করেছো? আমার টাকা ছাড়া কি করেই বা করতে তুমি? নিরুপমা উত্তর দিল না। দিবেই বা কি করে? বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে। না আছে গ্ল্যামার, না আছে ফিগার, মেনটেনই করে না। বাচ্চারা হওয়ার পর বানিয়েছে নিজেকে একটা বস্তা। যত দামি শাড়ি বা জামা দাও না কেন, একটুও ভালো লাগে না। কোথাও নিতেও লজ্জা লাগে, আবার না নিলে ঘ্যান ঘ্যান করে। বাচ্চা দুটা অবধি ওর সাথে কমফর্ট ফিল করে না। আমি ওয়াশরুমে চলে গেলাম। অফিস থেকে ফিরেছি সবে। আজও সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ভারী কাজের দামি এক জামা পরে যায়। কি বিতকুটে লাগে। ভারী শরীর, মোটা পেট, চুল নেই মাথায় একটু। গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করে। কি বিশ্রী ব্যাপার। সবাই হাসছিল। আদিত্য আর রিয়াও বের হয়ে গেল লজ্জায়। নিয়ে আসায় কথা কাটাকাটি হয়। শেষে এইটা বললাম, আমার বয়স ৪৫ পেরিয়ে গেলেও তাও সবাই এভারগ্রিন ডাকে। নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় এখনো। আমি অবশ্য পাত্তা দিই না। ফিটনেসের খেয়াল রাখি। মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট। বাচ্চাগুলো সেম, দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে। দেখলেই বলে আমার বাচ্চা। কোথায় যেতে গেলে লেট, খেতে লেট, ঘুমাতে লেট। ওর কোনো টাইম নেই। সারাক্ষণ ঘর মোছা, কাপড় ধোয়া এসবেই আছে। এত দামি সব কিছু, সব পারফেক্ট, শুধু মানায় না ওকে এই ঘরের সাথে। ভাবলাম অন্যবারের মতো কয়েক ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আদিত্য আর রিয়াও আছে ওখানে, সোফায় বসা। কোথায় যাচ্ছ? তুমি না বললে চলে যেতে? তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না। এই পরিপাটি ঘরের সাথে আমাকে যায় না, তাই চলে যাচ্ছি। কি ফালতু বকছো? যাও, চা দাও, মাথা ধরেছে। তোমার সাথে এই বয়সে এসব ন্যাকামিও যায় না। যাও, রুমে যাও। না সঞ্জয়, আমি ন্যাকামি করছি না, আমি সত্যি যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে। তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি বেমানান হয়ে গেলাম, সেদিন ইচ্ছে হলে ফিরব। আমি যাচ্ছি। এই বলে বের হয়ে গেল নিরুপমা। কোথায় আর যাবে? বাপের বাড়ি উঠবে। 2 দিন না যেতেই নিজেই ফোন করে আসবে। রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম। অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে। ক্যাবিনেট সব দেখলেই একটা পারফেক্ট ফিল আসে। রাতে সবার খাওয়া আছে, তাই যে যার মতো শুয়ে পড়লাম। সকালে অ্যালার্মের সাথে উঠে গেলাম। ওয়াশরুমে যেতেই বাজে গন্ধ নাকে আসলো। কালকের কাপড় সব রয়ে গেল এখনো। বের করে ঝুড়িতে রাখলাম। কাজের মেয়ে আসবে, সে ধুয়ে দেবে। কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো, বেল দিল। খুলতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে গেলাম। কালকের জুতা সব। পেপার নিয়ে সব জুতা র্যাকে রাখলাম। পেপার পড়তে পড়তে আগে চা খাওয়া আর পরে নাস্তা করা অভ্যাস। নিরুপমা দুইটাই একসাথে দেয়। কত বকা দিই, তাও হয় না। রান্নাঘরে কোনো আওয়াজ নেই। গিয়ে দেখি রান্নাঘর খালি।
কালকে চায়ের কাপ সব রয়ে গিয়েছে। তখন মনে পড়ল ও তো কাল চলে গিয়েছিল, ফেরেনি। হঠাৎ রাগ লাগলো। কিসের দেমাগ দেখাচ্ছে ও? কিছু আছে কি দেখানোর মতো? এঁটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম। চা খাওয়ার পর খিদা লাগলো। রুটি সবজি খাই রোজ, আজ তো নেই, তাই খালি পেটেই অফিসে যাব, ওখানে গিয়েই খেয়ে নেব। যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম, আমি অফিস যাচ্ছি, কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও, আর রান্নাঘরের কাজ কাপড় সব ধুয়ে নিও, রান্নাটাও করে যেতে বলবে, তোমাদের নাস্তাও। রিয়া খুব বিরক্ত হয়ে বলল, তো এইসব আমাকে বলছো কেন? আমি কি করব? ঘুমোতে দাও। কে করবে তো? তোমার মা তো ফেরেনি। ফোন দাও, নিয়ে আসো। আমি পারবো না এইসব ফালতু কাজ। নিরুপমার মোবাইলে রিং দিতেই সোফার পাশে ওটা বেজে উঠল। মোবাইল নেয়নি। ওর মোবাইলটা নিয়ে ওর মায়ের ওখানে ফোন দিলাম। ওর মা বলল, হ্যাঁ নিরু বল মা, আজ এত সকালে? জামাই অফিসে গেল? এখন তো ব্যস্ত থাকিস রোজ। মা, আমি সঞ্জয় বলছি। নিরু ওখানে যায়নি? না তো, কি হয়েছে? কোথায় ও? কেটে দিলাম। সকালের রাগটা এইবার আরো বাড়ল। বের হয়ে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। অফিসে যেতে না যেতেই আদিত্যর ফোন। মা ফেরেনি, আজ আমার এক্সাম আছে, এখনই বের হব। নাস্তা পানি কিচ্ছু নেই, কিছু খুঁজেও পাচ্ছি না। তুমি বড় হয়েছো তো, দেখো পারবে। রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো। আমি অফিসে মিটিংয়ে ঢুকলাম। তখন আবার রিয়ার ফোন। বাবা, রুনা তো ডিম পোস্ট পুড়িয়ে ফেলেছে, কি খাবো? আর কি কাজ করবে ও? কি রান্না করবে জিজ্ঞেস করছে, আমি কি বলবো? খুব রাগ হচ্ছিল। নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম। শান্ত হয়ে বললাম, ফ্রিজে কি আছে দেখো, যা খেতে চাও বলো, আমাকে ফোন দিও না, মিটিংয়ে আছি। তারপরও ও ফোন দিচ্ছে বারবার। রিয়া অনেকক্ষণ পর ধরলাম। বাবা, রুনা তো রান্না কি করবে বুঝতে পারছে না, ও চলে যাবে বলছে, চলে গেলে রান্না কে করবে? আমাকে বলছো কেন? এইখান থেকে আমি কি বলবো? কিছু শেখোনি কেন মায়ের থেকে, এত বড় মেয়ে? তুমি এইভাবে বলছো কেন? আর তোমাকেই তো বলবো, মাকে তো তুমিই চলে যেতে বলেছ। ফোন রেখে দিল। বাচ্চাগুলোকে কখনো বকি না, আজ দিলাম। মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের, আমার কাছে মিল পায়। কিন্তু আজ অফিস শেষে বাসায় এসে আবার হোঁচট খেলাম আদিত্যর জুতায়। কি ছেলে, কি বাজে করে রেখেছে। সোফায় বসতেই ভেজা লাগলো গায়ে। সকালে আমার রেখে যাওয়া টাওয়েল এখনো ওখানেই রয়ে গেল। এই সামান্য ব্যাপারটা কারোর চোখে পড়ল না। পেপারটাও এলোমেলোভাবে কিছু টেবিলে কিছু সোফায় পড়ে আছে। ওয়াশরুমে ঢুকতেই আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম। কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে। এতদিন ওয়াশরুমে যে ভেজা থাকে তাও কখনো খেয়াল করিনি। চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো।
জিনিসপত্র এদিক ওদিক, চুলার ওপর ভাত তরকারির ঝোল, কিছুই পাওয়া যাচ্ছে না। রিয়াকে ডাক দিতেই ও বিরক্ত মুখে বলে, সারাদিন অনেক কিছু করেছি, আর পারবো না। আমার আজ মাথা ধোয়া অবধি হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে। আদিত্য বলল, মা তো আরো অনেক কিছুই করে, কি আর করলি তুই? সবাই কেমন যেন চুপ হয়ে গেল 2 দিন যেতে না যেতে। ঘরটা কি বাজে দেখতে লাগছে। বিছানার চাদর টান টান থাকে না, সব কাপড় আয়রন করা ভাঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কাপড়, ওদিকে গামছা, এদিকে মগ রয়ে যায়, ওদিকে ময়লা লাগে। বারান্দার ধোয়া কাপড় রয়েই যায়, তা ভাঁজে থাকে না। সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর। কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করা যায় না। কাপড় ধুয়ে, এঁটো ধুয়ে, ঘর মুছে, রান্না করে আর কী বা পারা যায়? আর রান্না তো খাওয়াই যাচ্ছে না, প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে চলে যায়। এদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন দিলাম, কোথাও নেই। এইবার টেনশন হতে শুরু করলো। নিরুপমাকে আসলেই বুঝতে শুরু করলাম। বাচ্চাদের সাথে সারাক্ষণই চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে। এইটা ওটা খুঁজে পাচ্ছে না, ড্রেসগুলো ধোয়া হচ্ছে না, হলেও আয়রন নেই, নাস্তা নেই, ঘর পুরো এলোমেলো। অতটুকুতেই আমরা চলতে থাকি। সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম, তখন বেল বাজলো। ভাবলাম নিরুপমা এসেছে, মনে মনে ভাব নিলাম, পাত্তাই দিব না ওকে। দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে। ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম। পুরো ড্রয়িং রুম এলোমেলো, চায়ের মগ, বই, পেপার, পড়ে থাকা ফুলদানি, সোফার কুশন, এলোমেলো সবার জুতা, সব মিলিয়ে হজবরল অবস্থা। আজিজের বউ রেশমি সব দিকে চোখ বুলিয়ে, এই অবস্থা কেন, দিদি নেই? আমি ইতস্তত করে বললাম, ও বেড়াতে গিয়েছে, বসো। তাই তো বলি, এই সুন্দর ঘরের এই অবস্থা কেন? আমি আর একটা লাইট দিতেই সারা ঘরের দামি দামি সব শোপিসে, কাঁচের সেন্টার টেবিলে, টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল। রেশমি একটু হাসলো, আজিজও। ওদের কোনো মতে চা দিলাম কেক দিয়ে। ভেবেছিলাম আজ আড্ডা হবে, দিদির হাতের বিরিয়ানি খেয়ে যাব, পরে হবে তাহলে, আজ যাই। আমিও মাথা নেড়ে সায় দিলাম। ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে। সারা ঘরে চোখ বুলালাম, চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছু খুঁজে পাচ্ছিলাম না। কি এলোমেলো, আর সবটা যেন নিস্পৃহ লাগছিল। কি অদ্ভুত, এতদিন ঘরে ঢুকেই মনে হতো বড় অফিসারের ঘর এমনই তো হয়, অফিসেও এমনই পারফেক্ট থাকে। ঘরের সৌন্দর্যটা যে আলাদা ভাবিনি কখনো। ভেবেছি আমার মতো অফিসারের ঘর এমনই থাকে, এমনটাই দেখি সবারটা। কিন্তু এখন সে সাজানো ঘরের জন্য যে পরিশ্রম লাগে সেটা ফিল করছি। এইটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করা টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া কিছুই মনে হচ্ছে না। আদিত্য আর রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল। রিয়া বলল, মা না থাকলে ঘরটা ভালো লাগে না, তাই না রে? থাকলে তখন ভাবি, না থাকলে এইটা করব, ওটা করব। কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছে করে না।
পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে। আমরা আসলে কিছুই না মা ছাড়া। বলতে বলতে কান্না করে দিল রিয়া। আদিত্য চোখের পানি লুকোচ্ছে। মা না থাকলে তখন ভাবি এটা করব ওটা করব। পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে। আমার চশমাটাও ঝাপসা লাগছে, সাথে গলা আটকে কি যেন বুক ভারী করছিল। কত কিছুর জন্যই ওকে বকাবকি করতাম, কথায় কথায় ছোট করতাম, বাচ্চাদের সায় দিতাম, কিন্তু ওদের তো সব সে একাই করে এসেছে। আমার পারফেক্ট শরীর, কাপড় সব তো একাই করত। সারা রাত ঘুম হলো না, বারান্দায় বসে রইলাম। আগে এইখানে বসলে মন ভালো হতো, এখন বাজে লাগছে। গাছগুলোও মারা গেল, সারা বারান্দা কাপড়ের স্তূপ। যার যখন লাগছে বারান্দা থেকেই নিয়ে যাচ্ছে। এইটা আগে কখনো কল্পনাও করিনি যে এমনও হয় নাকি। পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমার দূর সম্পর্কীয় এক দাদার ফোন। কি রে, নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন? আর আমাকে দেখে চিনতেই পারলো না। কি হয়েছে, তোরা কোথায়? কি বললে? নিরুকে দেখেছো? কোন আশ্রম, কোথায়? এখনই বলো, আমি এখন আসছি। আচ্ছা, আমি লোকেশন সেন্ড করছি। আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো। মাকে পাওয়া গেল, চলো এখনই গিয়ে নিয়ে আসি। সবার চোখে মুখে যেন দারুণ খুশির ঝিলিক। অফিসে ফোন করে বললাম আজ আসবো না, কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং স্যার। তার চেয়ে ইম্পর্টেন্ট কাজ আমার। গাড়ি নিয়ে ছুটলাম। 1 ঘন্টায় পেয়ে গেলাম নিরুকে। ইচ্ছে করছিল এখনই জড়িয়ে ধরি ওকে। বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো ওর বুকে। সরি মা, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সারাক্ষণ কথা শোনাতাম, তোমাকে নিয়ে লজ্জা পেতাম। মাফ করে দাও মা, তুমি ছাড়া আমরা কিচ্ছু না। আমরা কোনো অসাধারণ কিছু না, আমাদের কোনো অস্তিত্বই নেই মা, কিছুই না। যে ঠুনকো দুনিয়ায় তোমায় বেমানান বলি, আসলে তা আমাদেরই যোগ্য না। সবখানে যোগ্য করে তুলেছ তুমি, আর তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ। ঘরে ফিরে চলো মা, তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আমি এতগুলো বছর দিলাম তোমাদের, আর তোমরা আমায় কিছুই দাওনি। তাও সবসময় অভিযোগ করে গেলে। আমার কোনো অভিযোগ ছিল না। তোমাদেরকে যোগ্য বানাতে, তোমাদের পারফেক্ট বানাতে, তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইমই দিইনি, কোনো যত্নই নিইনি। তাই তোমাদের সাথে আমি বেমানান। তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না। 5 দিনে বুঝে গেলে, আর আমি যে এতগুলো বছর করে গেলাম তা চোখেই পড়েনি। সবাই অপরাধীর মতো শুনছি। আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম, আমি এখন বুঝেছি নিরু, দেওয়ালে সেই নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘর ছিল না। কাজ করা খাট বা সোফা সেটাও না।
ক্যাবিনেট দেওয়া রান্নাঘরটাও না। দামি বিদেশি শোপিসে কখনো আমার ঘর হয়নি। ওসব তো অফিসে থাকে, থাকে বিভিন্ন শোরুমে। তা তো আমার ঘর না। ঘর ছিল তোমাতে, তুমিই ছিলে আমার ঘর। তোমার ইট ছোঁয়াতেই ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল। আমি বুঝেছি নীরু, ঘরেতে নারী নয়, নারীতেই ঘর হয়। রচনা দোলনা বড়ুয়া, তৃষা। বিশেষ দ্রষ্টব্য, আমি জানি এই লেখাটা নিয়ে অনেকের দ্বিমত থাকবে। শুধু ঘর গোছানোর জন্য কি ঘরের বউ বা মা প্রয়োজন? কাজের লোকেই তো পারে, আর কিছুতে সে মানুষ নয়। আমি জানি না মা বা ঘরের নারীর প্রয়োজন বা দায়িত্ব আমি বলে বোঝাতে পারবো না। এই ছোট্ট লেখায় আমি শুধু একটা ঘরকে শুধু সুন্দর রাখার জন্যেও যে মেয়েদের সারাক্ষণ পরিশ্রম করে যায় তা দেখাতে চেয়েছি, যা এত বেশি নিত্য যে আলাদা করে চোখেই পড়ে না। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স চয়েস অনুযায়ী আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে শুনে নিতে পারেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।